বাবা নামক মানুষটা যতদিন আপনার মাথার উপরে থাকবে ছায়া হয়ে, ততদিন দেখবেন আপনি যেখানেই যান না কেন সবকিছুতেই কিন্তু আপনার আলাদা একটা মূল্য আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? বাবা সে যেমনই হোক না কেন, গরিব হোক, তার টাকা পয়সা কম, তার জায়গা জমি কম, যেমনই হোক না কেন, তারপরও কিন্তু সে মাথার উপরে একটা ছায়া হয়ে থাকে। সন্তানের খারাপ সময়গুলোতে কিন্তু এই বাবাই এসে দাঁড়ায়। বাবা, মা এরা কিন্তু সন্তানের জন্য সবসময় পাশে থাকে। এতে কোনো স্বার্থ থাকে না। নিঃশর্তভাবে সন্তানের পাশে থাকে সবসময়। যদি এমনও হয় যে বাবা তার সন্তানকে টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারছে না, তারপর কিন্তু সে পরিশ্রম দিয়ে, বাবা মা যেই হোক, পরিশ্রম দিয়ে সন্তানকে সাহায্য করার চেষ্টা করে। সন্তানের জন্য দুহাত তুলে দোয়া করতে পারে। আসলে একটা বিষয়, যারা বাবা মা হারিয়েছে তারা জানে যে তারা কি হারিয়েছে, এবং যাদের বাবা মা আছে, বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, তাদের অবশ্যই বাবা মাকে সেইভাবে সম্মানের সঙ্গে রাখা উচিত। কারণ বাবা মা কোনো অসম্মানের জায়গায় থাকবে না, অবশ্যই সম্মানের জায়গায়। আল্লাহর বড় একটা নিয়ামত এই বাবা মা। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে সেমাই রান্না করছি হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য। তো লাচ্চা সেমাই রান্না করছি। লাচ্চা সেমাইটা হচ্ছে আমার মেয়ে খুবই পছন্দ করে। আর হচ্ছে এখানে অল্প পরিমাণে চাউলের গুঁড়া মানে আটা নিছি। তো ভাজা পিঠা বানানোর জন্য। আর হচ্ছে এখানে আখের গুড় আর সামান্য একটু আটা মিশাই দিচ্ছি যাতে পিঠাটা একটু নরম হয়, এই কারণে। তো অল্প পরিমাণে পিঠাটা বানাবো। তো যে কথা বলছিলাম বাবাকে নিয়ে, আসলে বাবা মা সবাই আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে মেয়েটার বিয়ে হয়ে যায়, বিয়ের পরেও দেখা যায় যে বাবার বাড়িতে এসে কিন্তু সেই বাবা মা না থাকলে কিন্তু সেই ঘরটাই কিন্তু ফাঁকা। তো মায়ের জন্য বা বাবার জন্য একটা বাড়ি সম্পূর্ণ হয়। একটা মেয়ে যখন বিয়ের পরে সংসার নিয়ে ব্যস্ত থাকে স্বামীর সাথে, কিন্তু তার একটা সময় দেখা যায় একটু মনটা ছোটে যে সে বাবার বাড়িতে যাবে, বাবা মায়ের সঙ্গে একটু সময় কাটাবে। কিন্তু তখন যখন বাবা মা যদি না থাকে, তখন সেই মেয়েটার মনে কিন্তু আসলেই ভালো লাগে না। কারণ বাবা মা না থাকলে বাবার বাড়িতে কিন্তু একদমই ভালো লাগে না। এটা একটা অন্যরকম একটা বিষয়। যাদের এই বিষয়গুলো আসলে মানে সম্মুখীন হয়েছে তারাই জানে যে কতটা একটা কষ্টের বিষয় লাগে এটা। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ভাজা পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। তো ভাজা পিঠা হচ্ছে মানে মোটামুটি ভালো হচ্ছে কি, ভাজা পিঠা বানানোর জন্য যে গোলাটা তৈরি করতে হয়, তো একটা সময় আমি হচ্ছে সেই গোলাটা মানে ঠিক করে আন্দাজ করে আমি হচ্ছে গোলাতে পারতাম না। তো পরে একসময় যখন আমার মা বলল যে আসলে এই পিঠার গোলাটা একটু ঘনত্বটা একটু বেশি রাখতে হয়, মানে বেশি একটা পাতলা করা যাবে না। তো তারপর থেকে দেখি যে আসলে পিঠাগুলো তখন থেকেই মানে ভালো হওয়া শুরু করলো। তো মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু এক এক করে ভালোই ফুলে উঠছে আস্তে আস্তে করে। তো ১ম টা একটু কম ফুলেছিল। তো এরপরে ২য় পিঠাটা, তারপর আস্তে আস্তে অন্য পিঠাগুলো মাশাআল্লাহ ভালোই হয়ে গেল। তো যাই হোক, এক এক করে আমি কিন্তু ভেজে ভেজে নামাচ্ছি। সন্ধ্যার নাস্তা হচ্ছে সেমাই আর হচ্ছে ভাজা পিঠা। মানে ২ টা খাবারই একদম মিষ্টি খাবার। তো মাঝে মধ্যেই আসলে আমি ভাজা পিঠাটা বানাই। আমার কাছে ভালো লাগে বা বাচ্চারা খুব পছন্দ করে, এই কারণেই আরকি। মাঝে মধ্যেই আমি দেখা যায় অল্প করে মানে চাউলের গুঁড়া থাকলেই তো তার সঙ্গে একটু আটা মিশিয়ে দিয়ে আমি বানিয়ে নিই। বাচ্চাদের জন্য আরকি ঝটপট একটু করে দিই। আসলে খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো বানানো যায়। মানে খেতেও যেমন মজা আরকি। তো কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আর পিঠাগুলো বেশ দারুণ ফুলছে। পিঠা আসলে বেশি একটু ফুলে উঠলে কিন্তু খেতেও ভীষণ মজা হয়। তো আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।